নমস্কার, আমি সুমন। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ট্রু ক্রাইম স্টোরি, রাজা রঘুবংশী মার্ডার বা দ্য হানিমুন মার্ডার। আমি যদি কোনোদিন গল্প লিখতে পারতাম, ইন ফিউচার যদি কোনোদিন লিখি, তাহলে এই গল্পটার উপর সবার আগে আমি গল্প লিখব। আর নাম দেব নীল পাহাড়ের রক্তাক্ত মধুচন্দ্রিমা। একটা বিশ্বাসঘাতকতার গল্প, একটা পৈশাচিক গল্প। মধুচন্দ্রিমা বলতেই প্রথমেই বলতে হয় বিবাহ। আচ্ছা, বিবাহটা কি? বিবাহ মানে কি শুধুই প্রচলিত সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দুজন মানুষ দুজনের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়? না, বরং দুটো আলাদা আলাদা পরিবারের বন্ধন, নতুন দায়িত্ব, নতুন অধিকার, দুটো হৃদয়ের এক অপূর্ব মিলন। বিবাহ মানে কি শুধুই সাত পাকে বাঁধা? না, প্রতিটি চড়াই উতরাই একে অপরের হাত শক্ত করে ধরে রাখা। এ স্যাক্রেড জার্নি উইথ ফুল অফ লাভ অ্যান্ড ট্রাস্ট, where two people one dream to go all together. কিন্তু বেশ কিছুদিন ধরে একটা অদ্ভুত ট্রেন্ড শুরু হয়েছে, যেখানে স্বামী তার স্ত্রীর হাতে খুন হচ্ছেন। এনসিআরবি, দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, সরকারি তথ্য অনুসারে জানা গেছে ভারতবর্ষে প্রতি বছর 270 থেকে 300 জন হাজব্যান্ড তার ওয়াইফের হাতে মার্ডার হচ্ছেন। প্রতি 32 আওয়ারে, মানে প্রতি 32 ঘন্টায় একজন স্বামী খুন হচ্ছেন। খবরটা অবাক লাগলেও সত্যি, গুগল করে চেক করুন, রিপোর্টটা 100% সত্যি। গল্পের সূত্রপাত একটা জাঁকজমকপূর্ণ বিবাহ নিয়ে। রাজা রঘুবংশী এবং সোনাম সিং, এদের দুজনের বিয়ে। খুবই জাঁকজমকপূর্ণ বিবাহ, সুন্দর সাজ পোশাক, সুন্দর খাওয়া দাওয়া, অনেক ছবি, ভিডিও, রিলস, সেই সময় খুব ভাইরাল হয়েছিল রিলসগুলো। রাজা রঘুবংশী হচ্ছেন ইন্দোরের শাহাকার নগরের বাসিন্দা। বাবা হচ্ছেন অশোক রঘুবংশী, ওনাদের রঘুবংশী ট্রান্সপোর্ট বিজনেস। বাবারই বিজনেস সামলাতেন রাজা রঘুবংশী। প্রথম থেকেই ভালো ছেলে, ডায়নামিক ছেলে, স্মার্ট ছেলে। বাবার বিজনেস তিনি সামলাতেন। দুই ভাই আছেন, সচিন এবং বিপিন রঘুবংশী। মা হচ্ছেন উমা রঘুবংশী। ভালো ফ্যামিলি। আর অন্যদিকে ছিলেন সোনাম সিং। বাবা হচ্ছেন দেবী সিং, ভাই হচ্ছেন গোবিন্দ সিং। ওনাদের প্লাইউডের বিজনেস, এবং সোনাম সিংই সেই প্লাইউডের বিজনেস সামলাতেন। ওনারাও ইন্দোরের শাহাকার নগরেরই বাসিন্দা। সোনাম ওদের কোম্পানির অ্যাকাউন্টস, বিলিং ডিপার্টমেন্টে সামলাতেন। একটা অনলাইন ম্যাট্রিমোনিয়াল সাইটে দুটো ফ্যামিলির জান পেহচান হয়, দেখা সাক্ষাৎ হয়। তারপরেই সম্পর্কটা আগে বেরোয়। রঘুবংশী সম্প্রদায় তো, ওরা জাত পাত ধর্ম এগুলো খুব ভালোভাবেই দেখতেন। তো দেখে দেখে দুটো ফ্যামিলির অর্থনৈতিক, রাজনৈতিক, ধার্মিক দিকগুলো সব ম্যাচ করে যায়। তখন দেখে একটা পারফেক্ট ম্যাচ। আর জানা যায় যে রাজা রঘুবংশী তো সোনাম সিংকে দেখে প্রথমেই বলেছিলেন এই আমার বাড়ির পারফেক্ট বউ। এত ভালো লেগে গেছিলো। যাই হোক, এরপরেই সম্পর্কটা ওদের আগে যেতে শুরু করে। মোটামুটি বিয়েটা যখন ঠিক হয়ে যায়, রাজা রঘুবংশী একটা জিনিস ফিল করলেন, বুঝতে পারলেন যে সোনাম তার সঙ্গে কথা বলার জন্য অত ইন্টারেস্টেড নয়, লেস ইন্টারেস্টেড। কথা বললে চট করে ফোন ধরে না, ফোন করলে অনেক দেরিতে উত্তর দেয়, মেসেজের রিপ্লাই করে অনেক দেরিতে, বা যে কোনো ধরনের কোনো প্রপোজকে চট করে মেনে নেয় না, খুব কম কথা বলে। নিজের বন্ধুদের সঙ্গে এই ব্যাপারে কনসাল্ট করেছেন যে আমার মনে হচ্ছে কোনো একটা কিছু প্রবলেম রয়েছে, যেটা সোনাম ক্লিয়ার বলছে না, কারণ সোনাম আমার সঙ্গে ভালো করে কথা বলে না। প্রবলেমটা এতটাই বাড়ে যে রাজা ওর মাকেও ব্যাপারটা জানায়, এবং মা তখন সোনামের সঙ্গে কথা বলতে চায় যে আমার ছেলে চাইছে যে তোমার সঙ্গে কথা বলুক, বা তোমরা আউটিংয়ে যাও, সিনেমা যাও, কোথাও যাও, ঘুরে এসো। কিন্তু সোনামের ফ্যামিলি জানায় যে আমরা এতটাই কনজারভেটিভ, আমরা চাই না যে বিয়ের আগে এরা বাইরে যাক বা এরা একে বসে কথা বলুক, মেলামেশা করুক। যাই হোক, ব্যাপারটা ওইখানে ঠিক হয়ে যায়, এবং সোনাম এরপরে রাজার সঙ্গে কথা বলাটা বাড়ায়, আগের থেকে একটু বাড়ায়, মানে রিলেশনটা মনে হয় যেন একটু স্টেবল হয়েছে। এরপর 11 মে 2025 ওদের বিবাহের দিন ঠিক হয়। বিয়ে হয় খুব জাঁকজমকপূর্ণভাবে। অনেক লোকজন আসে, খাওয়া দাওয়া এলাহি ব্যাপার, আগেই বলেছি এটা নিয়ে। এবং বিয়ের 7 দিনের মধ্যেই সোনাম ঠিক করে যে তারা মধুচন্দ্রিমায় যাবে, হানিমুনে যাবে। রাজার উপর ফোর্স করে যে আমরা হানিমুন করতে যাব মেঘালয়। রাজা বলে এই তো সবে বিয়ে হয়েছে, 7 দিনের মধ্যে যাবো? হ্যাঁ, আমরা এক্ষুনি যাবো। এবং সে ইভেন টিকিটও করে ফেলে, মানে সোনাম টিকিটও করে ফেলে যে আমরা মেঘালয় যাচ্ছি, ইন্দোর টু মেঘালয় এয়ার টিকিট বুক। যাই হোক, তারপরে সোনাম তার শাশুড়িকেও বোঝায় যে আমরা কামাখ্যা মন্দিরে যাব, বিয়ের পরে পুজো দেব,
এই জন্যই যাওয়া মেনলি। তো শাশুড়ি দেখে ভালোই কথা, চলো ঘুরে এসো তোমরা। ওনাদের ঠিক হয় 20 মে 2025 এয়ার টিকিট হয়। এখানেই একটা কথা বলে রাখি, সোনাম যখন এয়ার টিকিট বুক করেছিল তখন রিটার্ন টিকিট বুক করেনি। এটা পরবর্তীকালে একটা পয়েন্ট বোঝা যাবে কেন। আর যখন এয়ারপোর্টে দুজনে পৌঁছয় সোনম এবং রাজা রঘুবংশী, এয়ারপোর্ট থেকে ভিডিও কল করে। সেই সময় ভিডিও কল করে দেখে রাজার মা যে রাজা সোনার অনেক অর্নামেন্টস পরে, সোনার চেন আছে, ব্রেসলেট আছে, রিংস আছে। বলেও রাজার মা যে এত অর্নামেন্টস পরে যাচ্ছ তুমি বাইরের দেশে। তো তখন রাজা জানায় যে সোনাম ওকে ফোর্স করেছে যে পরে চলো, ভালো লাগে, প্রথমবার যাচ্ছি আমরা, ঘুরতে যাচ্ছি, তো পরে চলো। যাই হোক, তারা 20 তারিখ রওনা দেয় মেঘালয়ের উদ্দেশ্যে। 22 মে 2025 ওরা মেঘালয়ের মাওলক্ষিয়াত ভিলেজে পৌঁছায়। মাওলক্ষিয়াত ভিলেজ থেকে 2.5 কিলোমিটার একটা ট্রেকিং আছে, নন গিরাট ট্রেকিং। এই ট্রেকিংটা তারা করবে বলে ঠিক করেন। খুব সুন্দর, দুর্দান্ত সিনিক বিউটি, গ্রিনারি, সব থেকে যেটা আকর্ষণীয় রুট ব্রিজ, এটা দেখার জন্য ওরা ট্রেকিংয়ের প্ল্যান করেন এবং ট্রেকিংও করেন। ট্রেকিং করতে করতে সোনামের সঙ্গে এই সময় সোনামের শাশুড়ির মানে রাজা রঘুবংশীর মায়ের ফোনে কথা হয়। আর বাই চান্স লাক ওই কল রেকর্ডিংটা রেকর্ড হয়, ওই ফোন কলটা রেকর্ড হয় সোনামের শাশুড়ি মানে রাজা রঘুবংশীর মায়ের ফোনে, যেটা পরবর্তীকালে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। और आज तो उपवास होगा फिर। मेरा तो उपवास है ना, मेरे को 2-3 बार बोल दिया। ना मैं घूमने के चक्कर में अपनी ग्यारस थोड़ी तोड़ूंगी। हाँ तो कहीं दूध लस्सी जो भी मिल रहा हो उपवास का सामान वो खा लो। अब पहले ऊपर तो चढ़े जंगल में हूँ, यहाँ से आप कुछ मिलेगा। वो अंदर है, वो पहाड़ के अंदर मना करी थी मैंने तो सुनते नहीं है। हाँ हाँ चलो, वही तो फिर वहाँ क्या देखने पहुंच गए तुम? शोरमा देखने गए थे। हाँ बड़ा वाला, हाँ नीचे से देखने तो हालत खराब हो गई तो कुछ खाने का मिला कि नहीं मिला? अरे केले खा रहा हूँ, अब बिहार पहुंचा हूँ, हम यहाँ से निकलूंगा तो खा लो। क्या रहेगा? नेट नहीं चल रहा। नेट नहीं चल रहा है? अरे नेट नहीं चल रहा, नेट चालू हुआ नहीं करूँगा। नेट नहीं चल रहा आपको। अब कितने दिन बचे तेरे? 2 दिन और? 2 दिन और बचे। নেক্সট ডে মানে 23 মে 2025 ওরা মাওলক্ষিয়াত ভিলেজে সিপ্রা গেস্ট হাউস থেকে ভোর 5:30টার সময় একটা স্কুটি ভাড়া করে। স্কুটি ভাড়া করে ওরা রওনা দেয় চেরাপুঞ্জির উদ্দেশ্যে। এই সময় চেরাপুঞ্জি যাওয়ার সময় একটা লোকাল গাইড তাদের দেখে এবং এই লোকাল গাইডটার একটা ভ্যালু আছে যেটা পরবর্তীকালে জানা যাবে। 23 মে 2025 দুজনে বেড়ানোর পর তারপর থেকে তার বাড়ির লোক কোনোভাবেই সোনম বা রাজা রঘুবংশীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তারা লাপাতা হয়ে যায়, নিরুদ্দেশ, কোনোভাবেই যোগাযোগ করা সম্পন্ন হচ্ছিল না। বাড়ির লোক ভেবেছিলেন এমনই ইন্টেরিয়র জায়গা যেখানে হয়তো সিগন্যাল পৌঁছচ্ছে না, টাওয়ার নেই, তাই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। কিন্তু প্রবলেমটা আরও বাড়লো। 23-24 তারিখ হয়ে গেল, কোনো খবর নেই। রাজা রঘুবংশীর ফ্যামিলি এবং সোনাম সিংয়ের ফ্যামিলি বুঝতে পারলেন ব্যাপারটা নর্মাল নয়। ওরা সঙ্গে সঙ্গে মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করলেন এবং চলে এলেন সচিন রঘুবংশী এবং গোবিন্দ সিং। মেঘালয় পুলিশকে কমপ্লেন করলেন, একটা মিসিং কমপ্লেন ফাইল করলেন। এরপরে শুরু হলো একটা লং সার্চের টিম ক্রিয়েট করা হলো যে কোথায় গেল এরা দুজনে, হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল কেন। এই সময় রঘুবংশী পরিবার বা সিং ফ্যামিলি মেঘালয় পুলিশদের এগেনস্টে অনেক কথাই বলেছেন, যে আর মেঘালয়কে নিয়েও বলেছেন যে এটা নট এ ভেরি গুড ট্যুরিস্ট স্পট, এখানে অনেক সমস্যা রয়েছে, এখানে আসা উচিত নয়, এখানে লোকাল গ্যাং এরকম করে, টাকা পয়সা ছিনিয়ে নেয়, মানুষকে মেরে ফেলে, এটা সেফ প্লেস নয়। কিন্তু মেঘালয় পুলিশ সেই সময় তাদের যথাসাধ্য চেষ্টা করেছেন, দিন রাত এক করে খুঁজতে শুরু করেছিলেন কোথায় গেল রাজা রঘুবংশী এবং সোনাম রঘুবংশী। সোনম এবং রাজা নিরুদ্দেশ হওয়ার পরের দিন মানে 24 মে 2025 এদের ভাড়া করা স্কুটিটা পাওয়া যায় লোকাল একটা ক্যাফের বাইরে দাঁড়িয়ে থাকতে পাওয়া যায় অ্যাবান্ডন্ড অবস্থায়। ওই ক্যাফেরই এক স্টাফ দেখতে পায় এবং ক্যাফের মালিক
দুজনকারই সন্দেহ হয়, তারা তাড়াতাড়ি পুলিশকে খবর দেয়। পুলিশকে খবর দেওয়ার সাথে সাথে পুলিশ স্কুটিটাকে বাজেয়াপ্ত করে এবং পুলিশের বুঝতে অসুবিধা হয় না এটাই সেই স্কুটিটা যেটাতে করে সোনম এবং রাজা শিপ্রা গেস্ট হাউস থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা হয়েছিল। After a long search by Meghalayan police on 2nd June 2025, পাওয়া গেল রাজা রঘুবংশীর বডি, ডিকম্পোজড বডি, সাওডং জলপ্রপাতের সামনে। খুবই বিভৎস অবস্থা, বডি ডিকম্পোজ তো হয়ে গেছে, ভাঙাচোরা অবস্থা, শরীরে কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু সোনম রঘুবংশীর কোনো ট্রেস পাওয়া গেল না, কোনো ক্লু পাওয়া গেল না সে কোথায়। রাজা রঘুবংশীর বডি যেখানে পাওয়া গেল তার কিছুটা দূরের মধ্যেই পাওয়া গেল একটা বড় অস্ত্র যেটার নাম দাও। দাও ওয়ান টাইপ ওয়েপন, বড় তরোয়ালের মতো একটু চওড়া। আর ছিল একটা হোয়াইট শার্ট, মেডিসিন স্ট্রিপ, মোবাইলের এলসিডি স্ক্রিন ভাঙা। যাই হোক, কিন্তু পুলিশ বুঝে উঠতে পারলো না যে এইটা কি ধরনের মার্ডার। পুলিশ প্রথমে এটাকে একটা র্যান্ডামলি চুরি ছিনতাই মার্ডার কেস মনে করেছিল, কিন্তু ধীরে ধীরে পুলিশের বুঝতে অসুবিধা হলো না এটা র্যান্ডামলি কোনো চুরি ছিনতাই নয়, এটা একটা প্রি প্ল্যান্ড মার্ডার। কারণ যে অস্ত্রটা দিয়ে মারা হয়েছে দাও, সেটা লোকাল নয়, দাও লোকাল ইউজ করা হয় না, এটা নাগারা ইউজ করে থাকে। আর যে দাওটা দিয়ে মারা হয়েছিল সেটা ছিল ব্র্যান্ড নিউ, মানে ফার্স্ট টাইম ইউজ করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে জঙ্গলে। আর তাছাড়াও কিছু ক্লু, যেমন রাজা যখন মেঘালয় এসেছিলেন তখন রিটার্ন টিকিট ছিল না। আর দ্বিতীয় হচ্ছে রাজা যখন এসেছিলেন তখন তার অনেক অর্নামেন্ট ছিল, বডিটা যখন পাওয়া যায় কোনো অর্নামেন্ট ছিল না, মানে তার সোনার চেন, রিং, ব্রেসলেট এগুলো কিছু ছিল না। পুলিশের মনে সন্দেহ শুরু হয় যে কোথাও না কোথাও এর মধ্যে একটা ষড়যন্ত্র রয়েছে। এবং সোনামই বা কোথায় গেল? রাজার বডি তো পাওয়া গেল, সোনাম কোথায়? পুলিশ একটা প্যারালাল টিম তৈরি করে ফেললেন, যেটা ইন্দোর এবং মেঘালয় কাজ করতে শুরু করলো। আর একই সাথে একটা লোকাল ট্যুর গাইড জানিয়েছিলেন যে 23 মেতে সকালবেলা রাজাকে এবং সোনামকে দেখা গেছিল। এবং আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন তিনি জানিয়েছিলেন যে রাজা এবং সোনামের সাথে আরও তিনজন হিন্দিভাষী, তিনজন নিয়ে হিন্দিতে কথা বলছেন, তিনটে পুরুষ মানুষ তাদের পেছনে পেছনে যাচ্ছিলেন এবং তাদের সাথেও কথা বলছিলেন। কোনো না কোনোভাবে পুলিশের মনে হলো এই তিনজন এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে এবং পুলিশ এই তিনজনকে খোঁজা শুরু করলেন এবং লাস্ট অফ অল এদের তিনজনকে ধরেও ফেললেন। আনন্দ কুর্মি, আকাশ রাজপুত এবং বিশাল চৌহান। এই আনন্দ কুর্মি ছিলেন সুপারি কন্ট্রাক্ট কিলার। यूपी के ललितपुर से 3 लोगों को हिरासत में लिया गया है। सोनम केस से ही जुड़े हैं हिरासत में लिए गए ये तीनों लोग। सूत्रों के हवाले से एक बड़ी खबर सामने आ रही है। यूपी के ललितपुर से 3 लोगों को हिरासत में लिया गया है जिनका सीधा सीधा संबंध राजा हत्याकांड से जुड़ा हुआ है। तो मेघालय पुलिस सीधे तौर पर इस वक्त पूरी तरह से एक्टिव मोड में दिख रही है। যখন এরা ধরা পড়ে গেল, এই তিনজন আর একজনের নাম নিলেন, তিনি হলেন রাজ খুশওয়া। এই রাজ খুশওয়াই আনন্দ কুর্মিকে কন্ট্রাক্ট দেন রাজা রঘুবংশীকে মার্ডার করার জন্যে। এই রাজ খুশওয়া কে ছিলেন? অন 9th June 2025 সোনাম সিংয়ের বাড়িতে একটা ফোন কল আসে রাত 1টার সময়, এবং অপর প্রান্ত থেকে যে গলাটা আসে সেটা হচ্ছে সোনাম সিংয়ের। সোনাম সিং কাঁদতে কাঁদতে জানায় যে তিনি ইউপির একটা রোড সাইড ধাবা নাম কাশি ধাবা থেকে কল করছেন, তিনি বিপদে রয়েছেন, বাড়ির লোকজনও তার সঙ্গে যোগাযোগ করে। এরপর কাশি ধাবাতে ঠিক রাত 2:30টার সময় পুলিশের গাড়ি এসে পৌঁছে। পুলিশ এসে প্রথমে সোনাম সিংকে উদ্ধার করে এবং মেডিকেল চেক আপের জন্য পাঠিয়ে দেয়। এই সময় সোনাম খুব ভেঙে পড়েছিলেন এবং তিনি বারবার কাঁদতে কাঁদতে বলেছিলেন যে তার সব কিছু শেষ হয়ে গেছে, তাকে লুটে নেওয়া হয়েছে, তার সব কিছু চলে গেছে, তার আর জীবনে কিছু নেই। একটা সিম্প্যাথি গেইন করার চেষ্টা করতে শুরু করলেন। কিছুটা ঠিক হওয়ার পর পুলিশ সোনাম সিংকে জেরা করা শুরু করে, যে জেরা থেকে অনেক অসঙ্গতি উঠে আসতে শুরু করে।
পুলিশ প্রথমেই সোনামকে জিজ্ঞেস করে তুমি এতদিন কোথায় ছিলে। 23 মে তোমাদের নিরুদ্দেশ হওয়ার খবর পাওয়া যায়, তারপর থেকে তুমি এতদিন কোথায় ছিলে। এই কথাগুলো সঠিক জবাব সোনাম দিতে পারেনি, সঠিক উত্তর তার কাছে ছিল না। সে বলছিলেন, বারবার বলছিলেন তিনি যে তাকে ড্রাগ করা হয়েছিল, তিনি বুঝতেই পারেননি তাকে কোথা থেকে কোথায় গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে, তিনি কি করেই বা ছাড়া পেলেন, সেই কথাও তিনি ঠিক করে উত্তর দিতে পারলেন না পুলিশকে। পুলিশের সন্দেহটা পুরোপুরি সোনামের ওপর হওয়া শুরু হলো। অ্যাট লাস্ট পুলিশের জেরায় সোনাম সিং সম্পূর্ণরূপে ভেঙে পড়লেন এবং তিনি কনফেস করলেন, yes, she is the killer, she is the mastermind, she did it, she is the killer. That Sonam Raghuvanshi has admitted to committing the crime of killing her own husband, a husband of only 2 weeks, the one that she'd been married to exactly a month ago. On the 11th of May, they were on their honeymoon in Shillong, is when she executed a plan that was premeditated. This was a pre-planned murder. Just 4 days into her marriage is when she had decided to execute this. রাজা রঘুবংশীকে মার্ডার করার জন্য আনন্দ কুর্মীকে 20 লক্ষ টাকার সুপারি দেন। এই সুপারি কন্ট্রাক্টটা দেন আর কেউ নয়, রাজ কুশওয়া। কে এই রাজ কুশওয়া? আর কেউই নয়, সোনাম সিংয়ের বয়ফ্রেন্ড। অ্যাকচুয়ালি সোনাম সিং এবং রাজ কুশওয়া দুজন মিলেই প্ল্যানিং করেছিলেন এই মার্ডারটা। রাজ কুশওয়া সোনাম সিংয়ের ফ্যাক্টরিতেই, মানে তার বাবার আন্ডারেই কাজ করতেন, ওই বিলিং ডিপার্টমেন্টেই। বয়সে সোনাম সিংয়ের থেকে ছোট। এদের দুজনকার মধ্যে রিলেশন অনেক পুরনোই, কিন্তু ফ্যামিলি এই রিলেশনটাকে মেনে নেয়নি। ইকোনমিক্যালি হোক বা ধর্মীয় কারণেই হোক, জাতপাতের ব্যাপারেই হোক, এই রিলেশনটাকে সোনামের ফ্যামিলি মেনে নেয়নি। যে কারণে সোনামের মধ্যে একটা জেদ তৈরি হয়ে যায়। সে বাবা মার পছন্দে বিয়ে তো করে, কিন্তু প্ল্যানিংটা করেন রাজ কুশওয়ার সাথে, যে বিয়ে তো আমি বাবা মার পছন্দে করব, কিন্তু আলটিমেট আমরা দুজন একসাথে থাকবো। একটা জঘন্য অভিসন্ধি, যেটার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। রাজা রঘুবংশীকে মার্ডার করার জন্যে সোনাম সিং এবং রাজ কুশওয়া অনেক আগেই প্ল্যানিং করে ফেলেছিলেন। অন 16th মে 2025 রাজা ও সোনাম 6 ঘন্টা কথা বলেছিলেন, রাত 9টা থেকে সকাল 3টে পর্যন্ত। প্ল্যানিং, প্লটিং সব এক্সেলেন্ট ছিল। কিভাবে মার্ডার হবে, কোথায় হবে। 23 মে মার্ডারের আগেও তারা এর আগেও 2-3 বার আগে চেষ্টা করেছিলেন মার্ডার করার, কিন্তু লোকজন থাকার জন্য বা অন্যান্য কোনো অসুবিধার জন্য মার্ডার করতে পারেনি। ইভেন সোনাম এটাও বলেছিলেন, যদি কিছু না হয় আমি সেলফি নেওয়ার বাহানা ওকে ধাক্কা মেরে ফেলে দেবো। এতখানি ডেসপারেট হয়ে গেছিল সোনাম রাজা রঘুবংশীকে মারার জন্য। যাই হোক, প্ল্যানিং, প্লটিং সব কিছু ঠিকঠাকই ছিল। রাজাকে মেরে ফেলা হয়েছিল। রাজা রঘুবংশীকে যখন 3 জন মিলে হত্যা করছিলেন, দাওটা দিয়ে তার মাথায় মেরেছিলেন এবং লাস্টে ধরে উপর থেকে নিচে ফেলে দিয়েছিলেন, এই সব কিছুই সোনাম সিংয়ের সামনে হয়েছিল। তিনি নাকি সব কিছু সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন এবং বলেছিলেন, হ্যাঁ আরও মারো মারো, তাড়াতাড়ি মেরেকে ফেলে দাও। কতটা নৃশংস হতে পারে মানুষ। যাই হোক, প্ল্যানিং অনুযায়ী মার্ডার করার পরে প্রথমে ওখান থেকে চলে যায়, শিলং থেকে প্রথমে গৌহাটি চলে যায় 23 মেতে বাই বাস। তারপর বাই ট্রেন ইন্দোরে চলে যায়। ওখানে হোটেলে থাকা শুরু করেন রাজ কুশওয়ার সঙ্গে কিছুদিন। নেক্সট ডেই উনি চলে যান ফতেপুর। তারপরে তো জানা, ওই কাশি ধাবাতে, ইউপির কাশি ধাবাতে গিয়ে নাটক করে, ফোন কল করে এবং ভিকটিম প্লে খেলে দেয়। ব্যাস এইটুকুনি ছিল সোনাম সিংয়ের অভিনয় নাটক, কিন্তু আলটিমেট তো ধরা পড়ে যায়। সোনাম কনফেস করার পর পুলিশ লিগ্যাল অ্যাকশান নেওয়া শুরু করতে যায় এবার সোনামের এগেনস্টে। কিন্তু সোনামের ফ্যামিলি, বিশেষ করে বাবা, এই ব্যাপারটাকে মেনে নিতে পারেন না। তিনি বলেন যে তার মেয়ে ইনোসেন্ট, কোনো গিল্টি করতেই পারে না, সে ছোট থেকেই ভীষণই ভালো, ভদ্র, এই ধরনের কোনো চিন্তা ভাবনা তার আসতেই পারে না মনের মধ্যে, মেনে নিতে পারে না ব্যাপারটাকে। এটা মিথ্যে, এটাকে তার মেয়েকে ফ্রেম করা হচ্ছে। মেঘালয়ান পুলিশ কোনো কিছু পায়নি খুঁজে, আলটিমেট তার মেয়েকে ধরছে, এইসব ব্লেম করছে। কিন্তু সোনামের ভাই বলে, না, আমার দিদি মেনে নিয়েছে এবং সে নিজে কনফেস করেছে, সে করেছে, সে গিল্টি। এবং এই জন্যে সোনামের ভাই গোবিন্দ রাজা রঘুবংশীর ফ্যামিলিতে যান এবং কনসোলের জন্য, এবং
তিনিও খুব কান্নাকাটি করেন যে রাজা ওর বন্ধু ছিল, যে এটা ঠিক হয়নি, এটা যা হয়েছে সম্পূর্ণ ভুল রয়েছে। এটাকে মেনে নিতে পারেননি সোনাম সিংয়ের ভাই। অ্যাট দ্য লাস্ট যাই আলটিমেট সোনাম সিংয়ের জেল হয়ে যায়। জেল হয়ে গেলে কি হবে? যে মানুষটা তার হাজব্যান্ডকে মারার জন্য 20 লক্ষ টাকা খরচা করতে পারে, সে কি বাইরে বেরোনোর জন্য তার সোর্স ইউজ করতে পারে না? পারে, এবং পেরেওছে। মাত্র 10 মাসের মধ্যে তার মুক্তি ঘটেছে। 10 মাসের মধ্যে সে জেল থেকে বেরিয়েও পড়েছে। অন 27 এপ্রিল 2026, মানে কটা দিন আগেকার ঘটনা, যেদিন সোনাম সিংকে মুক্তি দেওয়া হয় জেল থেকে। মাত্র 10 মাসের জেল খাটার পর সোনাম সিংয়ের মুক্তি ঘটে, একটা নাম पैशाचिक घटना घटानोर पर। आरोपी सोनम रघुवंशी को हाल ही में मिली जमानत अब उसके लिए नई कानूनी मुसीबत बन सकती है। शिलोंग पुलिस ने संकेत दिए हैं कि वह इस जमानत को चुनौती देने के लिए मेघालय हाई कोर्ट का रुख करेगी। पुलिस का मानना है कि मामले की गंभीरता को देखते हुए सोनम की रिहाई जांच पर असर डाल सकती है और गवाहों को प्रभावित करने का खतरा भी बढ़ गया है। जांच एजेंसियों के अनुसार सोनम केवल आरोपी नहीं बल्कि हत्याकांड की साजिश की मास्टरमाइंड मानी जाती है। पुलिस को आशंका है कि बाहर आने के बाद वह सबूत और गवाहों के साथ छेड़छाड़ कर सकती है। যাই হোক, ছাড়া দিয়ে দিয়েছে, এখানে তো আমার আপনার বলার কিছু নেই। কিন্তু এই ঘটনাটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যাই থাকুক, যাই হয়ে থাকুক, এইটাকে মেনে নেওয়া যায় না। আমার মাথায় একটা জিনিস ঢুকলো না, সোনাম সিং এত স্মার্ট, এত ডায়নামিক, তার এত চিন্তা ভাবনা স্পষ্ট, সে এত প্লটিং করতে পারে যে তার হাজব্যান্ডকে এরকম ফুল প্রুফ মার্ডার করতে পারেন, কিন্তু তিনি তার বাবা মাকে বলতে পারলেন না যে আমার একটা অন্য ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং আমি তার সঙ্গে বিয়ে করে চলে যেতে পারি। আর চলো মেনে নিলাম, বাবা মা মেনে নেয়নি, বাবা মা মেনে নিল না, আমরা পালিয়ে যেতাম, দুজন মিলে চলে যেত। মার্ডার তো কাউকে করতে হতো না, এত বড় অপরাধ তো কাউকে করতে হতো না, কিন্তু তিনি করলেন না। তিনি বিয়ে করলেন, একজনকে হত্যা করলেন। আমার মনে হয় কোনো না কোনোভাবে তার মনে হয়েছিল যে আমি যদি বাড়ি ছেড়ে চলে যাই তাহলে আমার বাবা মা আমাকে ডিসঅন করবে, আর যদি আমাকে ডিসঅন করে দেয় তাহলে তো আমি সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাব। আমার মনে হয় কোনো না কোনোভাবে এটা কাজ করেছে সোনামের মনের মধ্যে। যাই হোক, এই মামলাটা আমার মনে হয় আজও মানুষের মনে একটা বিশ্বাসঘাতকতা আর অপরাধের এক ভয়াবহ উদাহরণ হয়ে রয়েছে, যেটা হওয়া উচিত নয়। যাই হোক, এন্ড অফ দ্য ডে আপনাদের সবাইকে বলবো সেফ থাকুন, সিকিওর থাকুন, আর সব থেকে ইম্পর্ট্যান্ট হ্যাপি থাকুন। সবসময় হ্যাপি থাকুন, যাই অবস্থা থাকুক হ্যাপি থাকুন। গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ। আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাপোর্ট মি। থ্যাংক ইউ, বাই।